যে এরা কয় যে শেখ হাসিনার কারণে ভারত সরকার পতনে ভয়াকে ধরেন মাথা আছে মগজ নাই। ভারতে এখন আন্দোলন চলে, ছাত্র আন্দোলন। আমি 80% শিওর ধরেন নরেন্দ্র মোদীর পদত্যাগ হইব আর ওই জায়গায় মনে ডক্টর ইউনূস বইব, এই বিশ্বাস আমার। ইদানিং ফেসবুকে ঢোকা যায় না, ভারতের নাকি বিজেপি সরকার পড়িয়া গেছে। এই দেশে যারা শিক্ষিত সমাজ আছে হ্যাঁ যে লাফায় কি বুঝে, এটা আমার বিবেক কাজ করেন। বিজেপি সরকার গেল গিয়া, নরেন্দ্র মোদী সরকার গেল গিয়া, কারেন্টিতে সরকার আইব কংগ্রেস, মানে গান্ধী পরিবার। ওই পরিবারের লগে তো হাসিনা বা আওয়ামী লীগের সম্পর্ক আরো ভালো। তাইলে যারা এরকম ওই যে মোদী যাইব এটা কয়া নাচানাচি করে, এগুলো লিগে ছয় বালতি সমবেদনা ছাড়া আর কিছুই নাই, শুধুই ভাগলামি। এটা আমি মানে কোন ইয়া আছে, এটা সরকার পতনের লাভ তো আওয়ামী লীগের লাভ, তো এর আছে কি বুঝা। বিএনপি জামাতের উৎসব করানোর কোনো ইয়া আমি কিছু দেই না। আওয়ামী লীগের শেখ হাসিনা ইস্যুতে বিজেপি আর কংগ্রেস মানে সরকারি দল আর বিরোধী দল দুই দলই এক। তাহলে শেখ হাসিনার ইস্যু করে মারামারি বুকির লেগে, সরকার পতনের বুকির লেগে। কোন সরকারই তো শেখ হাসিনার ভালোবাসা পছন্দ করে, আওয়ামী লীগকে পছন্দ করে। শেখ হাসিনা ইস্যুতে মারামারি বুকির লেগে। যে এরা কয় যে শেখ হাসিনার কারণে ভারত সরকার পতনে ভয়াকে ধরেন মাথা আছে মগজ নাই, আর কোনো উত্তর নেই আমার। গলা সমান ঢাকা শহরে পানি, সে হলো স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে, মানুষ পলিথিন ফেলায়, এই জন্য হলো ঢাকা শহরে হলো এই প্রবলেম হয়েছে। তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল, মানে ঢাকা এক্সপানশনারি, পুরান ঢাকার মতন নতুন করে আরেকটা এক্সপানশন না হয়। আমরা আশা করবি যে উনি ব্যবসা করুক, ভালো কথা, তবে হলে একটু ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামির জিঞ্জির চলে আসছে। তো এদের হাত থেকে গোলামির জিঞ্জিরকে ছিন্ন করে নতুন ভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসার হলো সুন্দর করে ডেকোরেশন করেছে, এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপি কে পান, বললো ওইটার ভিতরেই থাকে। তবে অনেকে আবার দুষ্টরা বুদ্ধি দিল ওইটা একটা সিসিটিভি লাগানো দরকার, তাহলে ভিতরে বুঝে যাবে বসে বসে কি করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। তো এখন আমাদের তাহলে ভবিষ্যতের লড়াইটা কি? ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছেন, ওনারা বলবেন। বিশেষত আমার দেশের সম্পাদক, উনি লড়াই করেছেন, দেখেছেন, বিএনপির অন্দরমহলেরও সব খোঁজ খবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামির জিঞ্জির চলে আসছে। তো এদের হাত থেকে গোলামির জিঞ্জিরকে ছিন্ন করে নতুন ভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। লাস্ট আমি ইরানে যেটা দেখে আসছি, ইস্পাহানে গিয়ে দেখলাম যেটা এত সুন্দর আর্কিটেকচার, তারপরে হলো কোমে গিয়ে দেখলাম এত সুন্দর আর্কিটেকচার। বাংলাদেশের যারা আর্কিটেকচার, এদেরকে শুধু ফিজিক্সে চলবে না, মেটাফিজিক্সে একটু যেতে হবে। অর্থাৎ সোর্স অফ ইন্সপাইরেশন কোথা থেকে আসে। পার্সিয়ান যারা আমাদের ভারতে এসে এত সুন্দর সুন্দর কুতুব মিনার থেকে শুরু করে এত ভবন বানিয়েছে, আমাদের চিটগং অথবা ঢাকাতে আমি যখন ওদের বিভিন্ন শহরে গিয়েছি, সব বাড়ি দেখতে একরকম। আবার মরক্কোতে যাবেন এক ধরনের সিস্টেম। আমাদের সামগ্রিকভাবে এই ধরনের নীতিমালাগুলো করা প্রয়োজন। আমাদের সোর্স অফ ইন্সপাইরেশন কি হবে, আমাদের ইকোলজি সিস্টেম কি, আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জে আমরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছি, সেখানে আমাদের কি সামনে হবে। যে আশ্রয়ণ প্রকল্প, এগুলোতে যখন পদযাত্রায় যায়, ঘরগুলো হলো পানির মধ্যে ডুবে আছে। কোথায় কোথায় নিয়ে ঘর তৈরি করেছে, ঘর আছে, রাস্তা নাই, মানুষও নাই, জাস্ট ওইখানে হলো শেখ হাসিনা লুটপাট করেছে। তো ভবিষ্যতের এই লুটপাট এখন শুরু হচ্ছে। এই যে জাকারিয়া তাহের সুমন, আমাদের বাড়ির কাছের একজন এমপি, তাকে হলো তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল, মানে ঢাকা এক্সপানশনারি। ঢাকা এক্সপানশন যাতে পুরান ঢাকার মতন নতুন করে আরেকটা এক্সপানশন না হয়। আমরা আশা করবি যে উনি ব্যবসা করুক, ভালো কথা, তবে হলে একটু ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। তো এই ধরনের অসংখ্য লোকরে দিয়েছে মানে মেয়র বানাবে তাকে সামনে, সে হলো বিভিন্ন গিয়ে একটা স্ট্যাটাস দিল যে ঢাকা শহরে হলো ড্রেনেজ সিস্টেম বা মানুষ ময়লা ফেলায়, এই জন্য। তা আপনি ময়লার ব্যবসা করবেন, মানুষ হলো ময়লা বাসা থেকে নেওয়ার সময় 50 টাকার জায়গায় 120 টাকা দিবেন। একজন ময়লা ব্যবসায়ী ঢাকা শহরে হলো তাকে প্রশাসক বানাইছে, ছিল বিএনপির জন্য লজ্জা। এবং এই লোক গলা সমান ঢাকা শহরে পানি, সে হলো স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে, মানুষ পলিথিন ফেলায়, এই জন্য হলো ঢাকা শহরে হলো এই প্রবলেম হয়েছে। তো আমরা আসলে কোথায় কথা বলবো আর কোথায় বলবো না, আমাদের সমগ্র সেক্টর সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। এখন বিএনপির হলো সর্বাঙ্গে পচা জিনিস, এই পচা জিনিস নিয়ে আমাদের আসলে আলোচনার সুযোগ নাই।
আমাদের এখন মাহমুদ ভাই আপনি আজকে কথা বলবেন, আমাদের নতুন করে ঘুরে দাঁড়াইতে হবে এবং নতুন করে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সেই ইনস্ট্রাকশনও প্রয়োজন আমাদের, এবং সামগ্রিকভাবে আমরা পিছনে কি হয়েছে সেগুলো মনে করতে চাই না। আজকে আজমি সাহেব বললেন যে হলো একসাথে ইউনিটি থাকতে হবে। আমি কেমনে চোরের সাথে ঘুমাবো? এই রুচি তো আমার নাই। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো? এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো? এই রুচিবোধ তো আমার নাই। কারণ এই রুচিতে আমি শিক্ষিত হইনি। ফলত আমাদের স্ট্যান্ডার্ড মানে যেই ইউনিটি সেটা হলো ভাই আপনি ভালো লোক হইতে হবে। আপনি হলো আমি মজলুমের সাথে আমার ঐক্য, আমার জালেমের সাথে ঐক্য হবে না। যে 17 বছর ধরে হলো জালেম ছিল, যে 17 বছর মজলুম ছিল, সে যদি এখন জালেম হয়ে যায় তাহলে আমি মজলুমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। আমি কারণ জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি। আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যাইতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যেতাম, আমার বন্ধু নূর তাহলে সে হয়ে যেতাম। ওগুলো হলো পচা মাল। এই পচা মালদের সাথে আমরা বুঝতে রাজি না। আমাদের নতুন করে শুরু হবো। আমরা 2 জন হই, 2 জন শুরু করব, 3 জন হই শুরু করব, সমস্যা নাই। আল্লাহ আছে উপরে, আল্লাহ সহায়ক। আমরা ক্যাম্পাসে হলো 5-6 জন মিলে কাজ শুরু করেছিলাম। আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে। ভবিষ্যতেও সত্যের পক্ষের যারা লোক তাদের নিয়ে হবে। আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। আমরা কম হই, আমরা হলো হুসাইনিয়া বংশধর। যে হুসাইনিয়া বংশধর ফুরাত নদীতে পানি না থাকলেও ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে নাই। মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করব না। সেই লড়াইয়ে ডাক দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সরকারের উদ্যোগে যদি চার্জিং স্টেশন করে দেয়, তাহলে সেখান থেকে যদি এই ব্যাটারি রিক্সার চার্জগুলো করে, তাহলে তো সরকারি পয়সা পাবে সেখানে। কিন্তু এই যে ব্যাটারি রিক্সা এগুলো নিয়ে যে ডাম্পিং করলো বা ওখানে ধরে নিল, সেই টাকাটা যে পুলিশ, থানা পুলিশের কাছে গেল, সেই টাকা কিন্তু সরকার পায় না। একদিকে চাঁদাবাজি, আইনসম্মতভাবে বৈধভাবে এই পরিবহনের চাঁদাবাজি, এই যে রিক্সার চাঁদাবাজি, হকারদের কাছ থেকে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটগুলো যেই সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকার দলের লোকজন এবং তাদের যে ছত্রছায়ায় এই সমস্ত সিন্ডিকেটগুলো থাকে। তার মানে রিক্সা চালকরা কিন্তু বলে নাই যে আমরা সরকারকে টাকা দেবো না, ট্যাক্স দেবো না। এখানেও বক্তব্য বললেন যে আমরা লাইসেন্সের জন্য টাকা দিতে চাই, আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা দিতে চাই, আমরা চার্জিং এর জন্য বিদ্যুৎ চুরি না, যা বিদ্যুৎ খরচ হবে সেই অনুযায়ী যে দাম আছে সেই দাম আমরা মূল্য সেটা পরিশোধ করতে চাই। এগুলো কিন্তু এখানে এই রিক্সা চালকরা বলছেন, কিন্তু সেইটা সরকার করবে না। এটা করলে হয় কি, এই যে চাঁদাবাজি একটা গ্রুপ থাকে এবং নিজেদের যে সরকার দলীয় বিশেষ করে যে লোকজন থাকে, তারাই তো বিভিন্ন সময় এই সিন্ডিকেট গুলো করে বিভিন্ন জায়গায়। এই পরিবহনের চাঁদাবাজি, এই যে রিক্সার চাঁদাবাজি, হকারদের কাছ থেকে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট গুলো যেই সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকার দলের লোকজন এবং তাদের যে ছত্রছায়ায় এই সমস্ত সিন্ডিকেট গুলো থাকে, সেগুলো বন্ধ হয়ে যাবে। এখানে শুনছেন যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে তো 46 জন রিক্সা চালক জীবন দিচ্ছে। তারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, মানে তাদের এই সমস্যার সমাধান চাইছে যে অভ্যুত্থানের পরে আমরা লাইসেন্স পাবো, অভ্যুত্থানের পরে আমরা ড্রাইভিং লাইসেন্স পাবো, নীতিমালা পাবো, এবং আমাদের উপরে হয়রানি করবে না, আমাদের উপরে জুলুম করবে না কেউ, আমাদের পুলিশও হয়রানি করবে না, আমাদের রিক্সাগুলো নিয়ে ডাম্পিং করবে না, ব্যাটারিগুলো নিয়ে কয়দিন তো ফেলে রাখলে, যদি 15 দিন 20 দিন 1 মাস ফেলে রাখে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তার মানে যে এই যে কয়েক হাজার টাকার যে ব্যাটারি, সেই ব্যাটারিটা তার এখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর যদি সারিয়ে আনতে হয় 3-4-5 হাজার টাকা করে তাদেরকে দিয়ে, ঘুষ দিয়ে এখানে চেয়েছে। এই যে টাকাটা, এই টাকাটাও কিন্তু সরকারি তহবিলে যায় না। যেমন ধরেন ট্রাফিক আইন ভঙ্গ করলে পরে সেখানে যদি ট্রাফিক পুলিশ মামলা দেয় কোনো পরিবহনের নামে, সেইটার জন্য কিন্তু সেই মামলার টাকাটা সরকারি তহবিলে যায়, সরকারি কোষাগারে যায়। কিন্তু এই যে ব্যাটারি রিক্সা এগুলো নিয়ে যে ডাম্পিং করলো বা ওখানে ধরে নিল, সেই টাকাটা যে পুলিশ, থানা পুলিশের কাছে গেল, সেই টাকা কিন্তু সরকার পায় না। তাহলে সরকার কিন্তু এটা পেলো না। তার মানে সেইগুলো একদিকে চাঁদাবাজি, আরেকটা হলো যে আইনসঙ্গত চাঁদাবাজ যারা আছে পুলিশ, সেই পুলিশ তাদের কাছ থেকে, এদের কাছ থেকে জুলুম এবং অত্যাচার করে সেই টাকাটা নিচ্ছে। সড়কে দুর্ঘটনার ব্যাপারটা বেশিরভাগ হলো যে সড়ক, রোড ডিভাইডার ইত্যাদি ইত্যাদি, ট্রাফিক আইন, ট্রাফিক পুলিশ, সিগন্যাল, এগুলোতে না থাকা, সেগুলো একটা অন্যতম কারণ। সেগুলো দূর করার দিকে নজর দেওয়া দরকার। আর একটা হলো যে আলোচকরা বলেছেন যে আমাদের এই যে রিক্সা চালকরা গ্রাম থেকে যে আসলো অভাবের কারণে, নদী ভাঙ্গনের কারণে, এখানে আইসা যে রিক্সার হ্যান্ডেলটা ধরলো, তাদেরকে কে ট্রাফিক আইন এগুলো শিখাইতেছে কে? তাকে সরকার, রাষ্ট্রের কোনো উদ্যোগ আছে যে তাদেরকে ট্রাফিক আইন সম্পর্কে, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেবে? প্রশিক্ষণ দেওয়ার তো কোনো উপায় নেই, দেয় না। তাহলে সেই জন্য তাদেরকে যে প্রশিক্ষিত করার জন্য যে রাষ্ট্রের এবং সরকারের যে উদ্যোগ থাকা দরকার, সেই উদ্যোগগুলো নেওয়া হয় না। এখানে শ্রমিক, রিক্সা শ্রমিক, সেখানে বলছেন যে উড়োজাহাজও তো দুর্ঘটনা হয়। এখন এই যে আমাদের এই যে বাণিজ্য চুক্তির অধীনে 14টা বোয়িং বিমান কিনলো না,
গত 10 বছরে সারা পৃথিবীতে যতগুলো বিমান দুর্ঘটনা হয়েছে, এই বোয়িং কোম্পানির বিমান সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত হয়েছে। এইটা এখন কি এই বোয়িং বিমান বন্ধ করে দিছে সারা দুনিয়া থেকে? সারা দুনিয়ায় তো দেয়ই নাই। আমাদের বাংলাদেশও তো এই মানে বোয়িং বিমান 14টা আমরা কিনলাম, কেনার জন্য চুক্তিবদ্ধ হইলাম। তার মানে এই জন্য হলো যে দুর্ঘটনায় পড়লে সেটা দূর করা যায় কিভাবে, ত্রুটি মুক্ত করা যায় কিভাবে, সেইটাই হলো যে আলোচনার বিষয়। সরকার যখন থাকে, সরকারের রাজনৈতিক সদিচ্ছা, তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা একটা দরকার। চাঁদার কথা বলছেন যে এটা হলো যে এই মানে এটা কি অবৈধ, এটা ঘোষণা করলে পরে কিন্তু এই যে চাঁদাবাজিটা আসলে বেশি করা যায় বুলবুল এখানে বলছেন। আমি ব্যাটারি রিক্সায় এই যে ফার্মগেটের হোলি ক্রস কলেজ আছে না, সেখান থেকে আমি নাখালপাড়া পর্যন্ত গেলাম। সেখানে রিক্সায় ওঠার সাথে সাথে একজন লোক আসলো, সে আইসা রিক্সা চালকটার কাছ থেকে 30 টাকা নিল। 30 টাকার মধ্যে বাটোয়ারাটা কেমন, 20 টাকা নেবে ওখানকার যে স্থানীয় কাউন্সিলর ছিল, যিনি তৎকালীন সরকারের বিগত শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তার ছত্রছায়া থেকে ওই কাউন্সিলর, সে 20 টাকা তার, আর 10 টাকা হলো ওই যে তেজগাঁ থানা যে আছে, সেই তেজগাঁ থানার 10 টাকা পুলিশ। তার মানে এইভাবে বাটোয়ারা যে 30 টাকা হলিক্রস কলেজ থেকে নাখালপাড়া পর্যন্ত ওখানে প্রতিদিন যে রিক্সা চালাবে, সেই রিক্সা চালানোর জন্য একজন ব্যাটারি রিক্সা চালকের কাছ থেকে 30 টাকা চাঁদা নেবে। 20 টাকা স্থানীয় কাউন্সিলর, সেটা মন্ত্রী পর্যন্ত যায় কিনা আমি জানি না, যাইতে পারে, কাউন্সিলর তো নেই, এবং 10 টাকা থানা পুলিশ। এইভাবে যে চাঁদাবাজিটা, তার মানে যে বৈধ করলে তো আর চাঁদাবাজিটা করতে পারবে না। অবৈধ যখন থাকবে, অবৈধ থাকা অবস্থায় সেগুলো এই যে পুলিশের হামলা, হয়রানি বন্ধ করার হুমকি। রূপগঞ্জে এখনো প্রায় 2 শতাধিক মাটির ঘর রয়েছে। মাটির ঘর তৈরিতে সাধারণত এঁটেল বা দোআঁশ মাটি ব্যবহার করা হয়। মাটির সঙ্গে খড়, ধানের তুষ বা পাটের আঁশ মিশিয়ে শক্ত করা হয়। এরপর স্তরে স্তরে দেয়াল গাঁথা হয়। সাধারণত দেয়ালের উচ্চতা 18 থেকে 24 ইঞ্চি রাখা হয়, যাতে ঘরটি মজবুত হওয়ার পাশাপাশি তাপ নিয়ন্ত্রণে সক্ষম থাকে। সঠিকভাবে নির্মাণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে একটি মাটির ঘর 50 থেকে 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। মাটির দেয়াল দিনের তাপ ধীরে শোষণ করে এবং রাতের দিকে তা ধীরে ধীরে বাইরে ছাড়ে, ফলে গ্রীষ্মকালে ঘরের ভেতর থাকে স্বাভাবিকভাবে ঠান্ডা, আবার শীতকালে বাইরের ঠান্ডা সহজে ভেতরে প্রবেশ করতে পারে না। এ কারণেই গ্রাম বাংলার মানুষ আদর করে একে বলতেন গরিবের এসি। কিন্তু সময়ের পরিবর্তনে ইট, সিমেন্ট ও কংক্রিটের দালানের আধিপত্য, জীবনযাত্রার আধুনিকতা, দক্ষ কারিগরের সংকট এবং অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় মানুষ ধীরে ধীরে মাটির ঘর নির্মাণ থেকে সরে এসেছে। মাটির ঘরে বসবাসের অনুভূতি ছিল ভিন্ন। গরমের দিনে পাখা ছাড়াই আরাম পাওয়া যেত, আবার শীতেও অতিরিক্ত কম্বলের প্রয়োজন হতো না। বজ্রবৃষ্টি বা ঝড়ের সময়ও ঘরের ভেতরে এক ধরনের নিরাপদ ও শান্ত পরিবেশ অনুভূত হতো। মাটির ঘরের উঠান, বারান্দা আর শীতল পরিবেশ এখনো অনেকের শৈশবের স্মৃতিকে নাড়া দেয়। ঐতিহ্য ধরে রাখার জন্য সিশেল পার্কেও মাটির ঘর রয়েছে, যাতে দর্শনার্থীরা এসে মাটির ঘরের ইতিহাস জানতে পারে। এলাকাবাসী জানান, মাটি হচ্ছে খাঁটি। মাটির ঘর অনেক ভালো লাগতো। গরিবের এসি বলে পরিচিত এই ঘরটি। আমাদের আগে যে মাটির ঘর ছিল, ওই ঘরে ভালো লাগতো। এখন ইট পাথর দিয়ে তৈরি করা আর ভালো লাগে না। মাটি ঘরে অনেক ঠান্ডা লাগে, ঘুম ভালো হয়, গরম লাগে না, ঠিক আছে। আবার শীতের সময় গরম লাগে। আর আমাদের ঝুঁকিপূর্ণ ঘর, তো এটা ঝুঁকিপূর্ণ ঘর, হয়তো এই যে আপনার যে ভূমিকম্প হয়, তারপরে একটু দর করে মাটি ফাইটা হয়ে যায়। কিন্তু সমস্যা নেই, ওই যে একটু টিনটা যদি ফাঁকা থাকে, তখন বৃষ্টি হলে তখন আমরা ই করি, ওই যে প্লাস্টিক দিয়া বাইকা রাখি। মাটির ঘর অনেক শান্তি, মাটি তো খাঁটি। গরমের সময় মাটির ঘরে অনেক ঠান্ডা লাগতো, আর শীতের সময় গরম লাগতো, মানে একটা গরম তাপের মতো মাটির থেকে আসে। আমার কাছে অনেক ভালো লাগছে। এখন প্রায় সবার সাথে বলি যে আমার ওই ঘরে ভালো লাগছে, আমার এই বিল্ডিং আমার ওই শান্তিটা লাগে না। প্রথমে একতলা বানাইছি, একতলায় গরম লাগে, পরে আবার আরেকটা ছাদ দিই। ছেলেরা বলে যে আরেকটা ছাদ দিয়ে নাও, তাইলে ঠান্ডা লাগবে। কিন্তু এখন দেখা যায় আবার দোতলায় থাকতে হইতেছে, এখন দোতলায় গেলে গরম লাগে। তো নিচতলায় একটু ঠান্ডা, কিন্তু মাটির ঘর যে এটা যে উপরে টিন ছিল আমাদের, আবার ওই যে মাচা করে আমরা কার দিচ্ছি, যেটা এইবার মাচা বলে আর কি, তাহলে অনেক ঠান্ডা
শান্তি লাগছে। সিসিল পার্ক বলতে এখানে পুরোটাই ন্যাচারাল ভিউ। এই ইট বালু দালান কোঠার ভিতরে মাটির ঘরটা এটা একটা ইউনিক। এখন মাটির ঘরটা রাখার উদ্দেশ্য হলো এখনকার প্রজন্মের আসতেছে যারা মাটির ঘর সম্বন্ধে কিছুই জানে না, তো এই উদ্দেশ্যে রাখা হলো মাটির ঘরটা। এখন দেখা গেছে এটার উপকারিতা, এটার ভিতরে মনে করেন দেখা গেলে সবসময় ঠান্ডা থাকে নরমালি, আর শীতকালে গরম থাকে, এইটার উপকারিতা, এর জন্য এটা ধরে রাখা আর কি। মাটির ঘর তৈরির কারিগররা জানান, আমাদের এখানে ঐতিহ্যবাহী মাটির ঘর রয়েছে। 6 থেকে 7 মাসের মতো লেগে যায় পরিপূর্ণ মাটির ঘর হতে। এই মাটির ঘরে গরমকালে ঠান্ডা লাগে, শীতকালে গরম লাগে। আগে এই পেশায় নিয়োজিত থাকলেও এখন মাটির ঘরগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই মাটির ঘরটার কারিগর হলো আমি। মাটি কাদা করিয়া তুষ মাটি দিয়া এটারে আরো 6-7 জন লেবার দিয়া এটারে চাকা করিয়া তো এটা দেওয়াল বানায় গাঁথনি দেওয়া লাগে। দিলে একটা গাঁথনি শুকাইতে 1 মাস সময় লাগে। 1 মাস সময় এরকম করতে করতে দেখা গেল 6 মাস 7 মাস সময় লেগে যায়। এই ঘরটা খুবই সুন্দর, খুবই ঠান্ডা, এসি জাতীয়। গরমের সময় ঠান্ডা লাগে, শীতের সময় গরম লাগে, হ্যাঁ খুবই ভালো। কিন্তু বর্তমান দেখা গেল আমাদের এলাকার মধ্যে কতটি হাউজিং আইছে, ওই হেরা বালু দিয়ে বইরা লাইছে। বড়ার কারণে যেমন আমরা সাদা মাটি পাই না, আটালি মাটি পাই না। এই যে আমার মাটির ঘরটা দেখতেছেন, এটা আস্তর করতে পারি না। এই কারণে অনেক দেখা যায় মানে বিভিন্ন কালারের, হয়তো রং দেওয়া কালার এরম বোঝা যায়। হয়তো যদি সাদা মাটিতে আস্তর করতাম তো খুবই সুন্দর হতে যেত। তো মনে করেন অনেক আগের যে জমানা ছিল, এই জমানায় মাটির খুবই উত্তম। আর অনেক যে বর্তমান যেই বিল্ডিং করতেছে, এতেও তো অনেক খরচ, অনেক কিছু আছে, কিন্তু মাটির ঘরের মতন শান্তি নাই। এখন হইলো মাটির ঘরের চল নাই, অনেক হইলো বিভিন্ন ধরনের চল, ইটের ঘর, এই ঘর, সেই ঘর, নানান ধরনের। মানে মাটির ঘর নাই, অনেক নাই বলতে জীবনের আমি এই দোকান দিয়া বসেছি। আগে তো ওই মাটির ঘর কাজ করতাম, এখন আর নাই, আর করতে পারি না। পরিবেশবিদ ও বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম জানান, মাটির ঘরের কথা মনে পড়লেই সেই শৈশব দিনের কথা মনে পড়ে। গ্রাম বাংলার সেই মাটির ঘর, প্রতিটি গ্রামে ছিল অসংখ্য মাটির ঘর। মাটির ঘরের সংরক্ষণের বিষয়টা আমাদের পূর্বপুরুষরা কোথায় কিভাবে ছিলেন সেটা জানার প্রয়োজনীয়তা রয়েছে আমাদের নতুন প্রজন্মের। মাটির ঘরের কথা মনে করলেই সেই শৈশব স্মৃতির কথা মনে পড়ে। গ্রাম বাংলার সেই মাটির ঘর, প্রতিটি গ্রামে, এদেশের প্রতিটি গ্রামে ছিল অসংখ্য মাটির ঘর। মাটির ঘরগুলো আধুনিক যুগে এসে এখন ইট পাথরের ভবন হয়েছে। কিন্তু এই যে আমরা যারা বিশেষ করে 50 ঊর্ধ্ব বয়স আছে, তাদের অনুভূতি রয়েছে সেই মাটির ঘরের বিষয়ে। এই মাটির ঘরের যে শীতলতা, বিশেষ করে গরমের দিনে মাটির ঘরে প্রবেশ করলে শীতল অনুভব হওয়া, সেই শীততাপ নিয়ন্ত্রিত যুগে নয়। তখন এসি ছিল না আমাদের গ্রামগঞ্জে, আমাদের অনেক শহরেও না। তো তখন কিন্তু আমরা সেই শীতল অনুভবটা পেতাম মাটির ঘরের ভিতরে ঢোকার পর। আর আরেকটা যে শীতের সময়, সেটা শীতের সময় কিন্তু উষ্ণতা মিলত। মাটির ঘরের বৈশিষ্ট্যটাই কিন্তু এমন ছিল। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তানসিব জুবায়ের নাদিম জানান, আগে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেই মাটির ঘর ছিল, কিন্তু কালক্রমে মাটির ঘরগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। মাটির ঘরে থাকার চেয়ে বড় সুবিধা এখানকার ভেন্টিলেটর সিস্টেম অনেক ভালো থাকে। সেই জন্য রুম গরমকালে ঠান্ডা থাকে, শীতকালে গরম থাকে। আর মানবদেহের জন্য নিয়ন্ত্রণ করা তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। মাটির ঘরে থাকলে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি থাকে, তার জন্য রোগবালাই কম হয়। এছাড়াও মাটির ঘরে থাকলে প্রকৃতির কাছে থাকা যায়। আপনারা জানেন, প্রকৃতির কাছে থাকলে একজন মানুষ মানসিকভাবে এবং শারীরিকভাবে দুইভাবেই সুস্থ থাকে। বাংলাদেশে আগে প্রায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে এবং সবখানে অনেক মাটির ঘর ছিল, কিন্তু কালক্রমে মাটির ঘর অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। মাটির ঘরে থাকার যে বড় সুবিধাটা সেটা হচ্ছে এখানকার ভেন্টিলেশন সিস্টেম খুব ভালো থাকে। অর্থাৎ এখানে মাটির ঘরে যে মাটির ফাঁকে ফাঁকে আপনারা জানেন যে বাষ্পীয় কণা এবং বাতাস চলাচলের সুবিধা থাকে, সেই জন্য রুম দেখা যায় শীতকালে ঠান্ডা মানে গরম থাকে এবং গরমকালে ঠান্ডা থাকে। সুতরাং একটা সুন্দর আবহাওয়া মেনটেন হয়। এবং আপনারা জানেন মানব দেহের জন্য আবহাওয়া নিয়ন্ত্রণ করাটা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। সেক্ষেত্রে মাটির ঘরে থাকলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতাটা সেটা অনেক বেশি থাকে বলে রোগ এবং অসুখ বিসুখ অনেক কম হয়। এছাড়াও মাটির ঘরে থাকলে যেটা হয় সেটা হচ্ছে প্রকৃতির একটা কাছে থাকা যায়। আপনারা জানেন যে প্রকৃতির সাথে থাকলে, প্রকৃতির কাছে থাকলে একজন মানুষ শারীরিকভাবে এবং মানসিকভাবে দুই দিক থেকে সুস্থ থাকে। বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী মাটির ঘর কেবল একটি বসত বাড়ি নয়,
এটি আমাদের সংস্কৃতি, পরিবেশ ও প্রাকৃতিক জীবনধারার প্রতীক। তাই এই ঐতিহ্য সংরক্ষণে ব্যক্তি, সমাজ এবং সরকারের সমন্বিত উদ্যোগ নিলে আবার মাটির ঘর জীবন ফিরে পাবে।